হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো এখানে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটা পড়ছিলাম এবং এটার অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে আমরা এথিক্যাল ইস্যুস। এর আগে আমরা সমস্ত দেখেছি যে বায়োটেকনোলজি কী, সেটা কী কী কাজে ইউজ করা হচ্ছে, ট্রান্সজেনিক অ্যানিমেলস কাকে বলে, কিভাবে আমরা ট্রান্সজেনিক অ্যানিমেলসকে ইউজ করছি বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা সব প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে এসেছি। তো তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদের আজকের পার্টটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো আজকে দেখি যে এথিক্যাল ইস্যু নিয়ে বায়োটেকনোলজিতে কী কী বলছে। দ্য ম্যানিপুলেশন অফ লিভিং অর্গানিজমস বাই দ্য হিউম্যান রেস ক্যানট গো অন এনি ফার্দার উইদাউট রেগুলেশন। বলছি দেখো, বায়োটেকনোলজি মানে কি, যে তুমি একটা কোনো অর্গানিজমে সেখানে জেনেটিক ম্যানিপুলেশন করছো, তাই তো? আমরা কোনো একটা জিন অল্টার করছি যাতে আমাদের কোনো একটা বেনিফিট হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা রেগুলেশন থাকা দরকার, না হলে তো মানুষ কি যেমন যেমন সব কিছুরই ভালো দিক আছে সেরকম তো সব কিছুরই খারাপও দিক আছে। তো যদি রেগুলেশন কিছু না থাকে তাহলে বায়োটেকনোলজিটা অনেকে কোনো খারাপ কাজে ইউজ করতে পারে। হয়তো কোনো একটা ভাইরাস এমন বানিয়ে দিল জেনেটিক্যালি মডিফাই করে, যে সেটা হয়তো পুরো হিউম্যান বিইংকে নষ্ট করতে সাহায্য করলো। তো সেই রকম যাতে না হয়, সেই রকম কেস যাতে কোনোদিনও না আসে, সেই জন্য কিন্তু একটা রেগুলেশন রাখা হয়েছে, যাতে কিনা এই বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনটাকে আমরা ঠিকঠাকভাবে সব জায়গায় প্রয়োগ করতে পারি। সাম এথিক্যাল স্ট্যান্ডার্ডস আর রিকোয়ার্ড to evaluate the morality of all human activities that might help or harm লিভিং অর্গানিজম। কিছু একটা এথিক্যাল কিছু স্ট্যান্ডার্ডস আছে, যেগুলো হচ্ছে তোমার এই হিউম্যান অ্যাক্টিভিটিকে তোমার হচ্ছে মানে রেগুলেট করছে, তার মোরালিটি সেগুলোকে কিভাবে ইভ্যালুয়েট করবে, এগুলো কিন্তু সব একটা স্ট্যান্ডার্ড আছে। নেক্সট প্যারাটায় চলো কি বলছে দেখি। গোয়িং বিয়ন্ড দ্য মোরালিটি অফ সাচ ইস্যুস, দ্য বায়োলজিক্যাল সিগনিফিক্যান্স অফ সাচ থিংস ইজ অলসো ইম্পর্টেন্ট। বলছে মোরালিটির পিছনে গিয়েও কিন্তু এই বায়োলজিক্যাল সিগনিফিক্যান্স এর একটা আছে, যেটা এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করছে। জেনেটিক মডিফিকেশন অফ অর্গানিজমস can have unpredictable results when such organisms are introduced into ecosystem. যখন তুমি কোনো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কোনো একটা ইকোসিস্টেমে ইন্ট্রোডিউস করছো, ইকোসিস্টেমে নিয়ে আসছো, তখন কিন্তু সে একটা আনপ্রেডিক্টেবল তোমার রেজাল্ট দিতে পারে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা মোরালিটি থাকা দরকার, ঠিক আছে? কিছু এথিক্স তোমার মেনে চলতে হবে, সেখানে কিছু রেগুলেশন থাকবে, তবেই সব কিছু তোমার ইকোসিস্টেমেরও সব জিনিস বজায় থাকবে, সেটাই এখানে বলছে। Therefore, the Indian government has set up organizations such as GIAC, Genetic Engineering Approval Committee, which will make decisions regarding the validity of GM research and the safety of introducing GM organisms for public services. এখানে একটা সেক্টরের নাম বলা হয়েছে, একটা অর্গানাইজেশনের নাম বলা হয়েছে, যেটা হচ্ছে জিয়াক। ফুল ফর্মটা মনে রাখবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা কমিটি। সে কি করছে না, এই যে জেনেটিক মডিফাইড যে তুমি অর্গানিজম যদি কোনো বার করো বা সেটা নিয়ে যদি কোনো রিসার্চ করো, তাহলে কিন্তু এই কমিটির থেকে তোমায় পারমিশন নিতে হবে। বা তুমি যদি কোনো কিছু আবিষ্কার করো, ইনভেনশন করো, তখন কিন্তু এই কমিটির কাছে তোমায় জানাতে হবে। তারা টেস্ট করে দেখবে, তারপরে কিন্তু তোমায় সেটা অ্যাপ্রুভাল দেবে ফর পাবলিক ইউজের জন্য। ওকে, তাহলে এইটা মাথায় রাখবে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের হচ্ছে একটা কমিটি আছে, সেটার নাম হচ্ছে জিয়াক, যার ফুল ফর্ম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। ওকে, নেক্সট দেখো কি বলছে। দ্য মডিফিকেশন অর ইউজেস অফ লিভিং অর্গানিজমস ফর পাবলিক সার্ভিসেস such as food and medicine sources, for example, has also created problems
with patents granted for the same। বলছে যে এখানে এই যে লিভিং অর্গানিজম কিছু আছে যেগুলো পাবলিক সার্ভিসেতে আমরা ইউজ করি, কিছু ফুড তৈরি করার জন্য, কিছু মেডিসিন তৈরি করার জন্য, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জায়গায় পেটেন্ট মানে কি, ধরো আমি একটা জিনিস আবিষ্কার করেছি, তো আমি সেই জিনিসটা পেটেন্ট নিয়ে নিলাম, মানে কেউ কোনো কোম্পানি যদি সেই আমার জিনিসটাকে বানাতে চায়, তাহলে আমার থেকে তাকে কিনতে হবে একটা পয়সা দিয়ে বা কিছু দিয়ে। তো মানে আমাকে ইনফর্ম করতে হবে, আমি জানবো যে হ্যাঁ ওই কোম্পানিটা আমার জিনিস ইউজ করছে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে এই যে লিভিং অর্গানিজম যেগুলো পাবলিক সার্ভিসের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন ধরো কোনো ফুড তৈরি করার জন্য, মেডিসিন তৈরি করার জন্য, সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে পেটেন্ট ধরে রেখে দিয়েছে, ফলে কি হয় অনেক প্রবলেম দেখা যায়। There is growing public anger that certain companies are being granted patents for products and technologies that make use of the genetic material, plants, and other biological resources that have long been identified, developed, and used by the farmers and indigenous people of a specific region or country। এখানে দেখো একটা বলছে যে অনেক এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই যে একটা পাবলিক ইস্যু তৈরি হয়ে যায় যে এই পেটেন্ট নেওয়ার জন্য। ধরো আমাদের এখানে অনেক দিন ধরেই একটা প্রথা, ধরো কোনো প্রোডাক্ট চলছে, তো বাইরে থেকে কোনো কোম্পানি এসে ধরো সেই প্রোডাক্টটাকে কিছু মডিফাই করলো, নিয়ে সে নিজের পেটেন্ট নিয়ে নিল যে সেটা সে বানিয়েছে, সেটা সে আইডেন্টিফাই করেছে, ডেভেলপ করেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা জায়গার ক্ষেত্রে পাবলিক ইস্যু তৈরি হতে পারে সেই পেটেন্টটা নিয়ে, কোনো একটা কান্ট্রির মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে সেই পেটেন্টটা নিয়ে। যেমন আমাদের বাসমতি রাইস নিয়ে হয়েছিল, আমরা সবাই জানি সেটা নিয়ে। তো চলো আমরা সেটা নিয়ে এবার পড়ব। রাইস রাইস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুড গ্রেন, the presence of which goes back thousands of years in Asia's agricultural history। এটা আমরা সবাই জানি যে আমাদের বহু পুরানো আমল থেকে, মানে সেই অ্যানশিয়েন্ট হিস্ট্রির থেকে আমরা দেখে আসছি যে আমাদের এখানে গাঙ্গেয় উপত্যকা বা যে সমস্ত উপত্যকা অঞ্চল আছে সেখানে কিন্তু শস্য চাষ হচ্ছে, রাইস উৎপাদন হচ্ছে অ্যাজ এ ফুড। There are an estimated 2 lakhs varieties of rice in India alone। মানে ইন্ডিয়াতে একাই এতগুলো ভ্যারাইটির হচ্ছে শস্য রাইস চাষ হয়ে থাকে, ঠিক আছে। দ্য ডাইভার্সিটি অফ রাইস ইন ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই যে এত রকমের যে ডাইভার্সিটি, এটা কিন্তু মানে একটা ভারতেই একমাত্র দেখা যায়, ঠিক আছে। মানে পুরো বিশ্বের মধ্যে একমাত্র ইন্ডিয়াতেই এই রাইসের এতগুলো ভ্যারাইটি আমরা দেখতে পাই। বাসমতি রাইস is distinct for its unique aroma and flavor, and 27 documented varieties of basmati are grown in India। বাসমতি রাইসটা কি বলছে, এটা কিসের জন্য বিখ্যাত আমরা সবাই জানি। বাসমতি রাইস হচ্ছে এর একটা খুব সুন্দর ফ্লেভার আছে, অ্যারোমা আছে, গন্ধ, যেটার জন্য হচ্ছে এই বাসমতি রাইসটা খুব বিখ্যাত। আর এইটার 27টা হচ্ছে ভ্যারাইটি আছে যেটা এখনো পর্যন্ত ইন্ডিয়াতেই চাষবাস করা, ইন্ডিয়াতেই গ্রোন করা হয়। দেয়ার ইজ রেফারেন্স টু বাসমতি ইন অ্যানশিয়েন্ট টেক্সট, ফোকলোর অ্যান্ড পোয়েট্রি অ্যাজ ইট হ্যাজ বিন গ্রোন ফর সেঞ্চুরিজ। আমাদের এখানে কোনো গান, কোনো অ্যানশিয়েন্ট টেক্সট, ধরো কোনো বই, কোনো কবিতা, কোনো গান, তো সব জায়গাতেই কিন্তু এই বাসমতি রাইস নিয়ে অনেক কিছু ডকুমেন্টেড আছে। In 1997, an American company got patent rights on basmati rice through the US Patent and Trademark Office।
1997-এ কি হয়েছে, একটা আমেরিকান কোম্পানি কি করেছে না, এই বাসমতি রাইসটা নিয়ে একটা ইউএস পেটেন্ট দাবি করেছে। যেহেতু আমাদের ওই বাসমতি রাইস নিয়ে কোনো পেটেন্ট নেই, সেই জন্য ওরা কি করেছে, ওরা একটা এই বাসমতি রাইসে একটু মডিফাই করেছে, নিয়ে ওরা একটা পেটেন্ট দাবি করেছে এবং সেটা নিয়ে ওরা ট্রেডমার্কও দিয়েছে, যাতে কেবলমাত্র কি হবে, ওরাই একমাত্র বাসমতি রাইসটা বানাতে পারবে এবং ওরাই সেটার ক্ষেত্রে ট্রেড করতে পারবে। This allowed the company to sell a new variety of basmati in the US and abroad. যেটা আমি বললাম যে এই পেটেন্টটার ফলে কি হচ্ছে, যে ওই কোম্পানিটাই কেবলমাত্র এই যে বাসমতি রাইসটা সেটা একমাত্র বানাতে পারবে, মানে ফসল ফলাতে পারবে এবং সেটা ও বাইরেও ট্রেড করতে পারবে। Indian basmati was crossed with semi-dwarf varieties and claimed as an invention or novelty. যে ইন্ডিয়ান বাসমতি রাইসটা ছিল ওটাকেই কিন্তু ওরা ইউজ করেছে একটা সেমি ডোয়ার্ফ ভ্যারাইটির সাথে, নিয়ে ওরা বলছে যে আমরা এটা নতুন আবিষ্কার করেছি, আমাদের এটা নোভেল একটা আইডিয়া, তো আমরা এটাকে নিয়ে পেটেন্ট নিয়ে আমরা সেটাকে ট্রেড করব। The patent extends to functional equivalence, implying that other people selling basmati rice could be restricted by the patent. অবশ্যই পেটেন্ট নিলে কিন্তু একমাত্র সেই কোম্পানি তৈরি করতে পারবে, সেই কোম্পানি সেল করতে পারবে, যেটা আমি ফার্স্টে বললাম, অন্য কেউ আর সেটাকে নিয়ে করতে পারবে না। তাহলে তার পারমিশন লাগবে যে আমি তোমার পেটেন্টের আইডিয়াটা নিয়ে এই জিনিসটা তৈরি করতে চাই, বুঝতে পারছো? তো এখানে যেহেতু ওই কোম্পানিটা পেটেন্ট নিয়ে নিয়েছে, তাহলে বাসমতি রাইসের জন্য কি হতো, যে বাসমতি রাইস ট্রেড করার জন্য বা গ্রহণ করার জন্য রেস্ট্রিক্টেড পড়ে গেল ইন্ডিয়াতে, ইন্ডিয়ানরা তাহলে আর ওটাতে বানাতে পারবে না, ইন্ডিয়ানরা সেল করতে পারবে না। Several attempts have also been made to patent uses, products and processes based on Indian traditional herbal medicines such as turmeric, neem. এই যে টার্মারিক, হলুদের আমরা কার্যকারিতা সবাই জানি যে হলুদের কতটা উপকারিতা আছে, হলুদের কি কি গুণ আছে, তারপরে নিমের যে কি কি উপকারিতা, নিমের কত রকমের প্রপার্টি আছে, এগুলো আমরা অ্যানশিয়েন্ট আমল থেকে আমরা সবাই জানছি, তাই তো? তো এগুলো নিয়ে আলাদা করে পেটেন্ট করার মতো কোনো কিছু নেই, কিন্তু ওই বিদেশিরা মানে ইউএসের কোম্পানিরা তো ওটাই করলো না, যে বাসমতি রাইস যেটা আমাদের অ্যানশিয়েন্ট আমল থেকে আর কি গ্রোন হয়ে আসছে, ওরা ওটাকে পেটেন্ট নিয়ে নিয়েছে। তার ফলে ওই সমস্যাটা হয়েছিল যে আমরা ইন্ডিয়ানরা আর ওই বাসমতি রাইসটা বানাতে পারবো না। এবং এই যে পেটেন্ট, এই টার্মারিক, নিম, এগুলোতেও এই যে ইন্ডিয়ান যে ট্র্যাডিশনাল হার্বাল মেডিসিন যেগুলো আছে সেগুলোতেও কিন্তু ওরা পেটেন্ট নেওয়ার চেষ্টা করেছিল। If we are not vigilant and we do not immediately counter these patent applications, other countries or individuals may encash and on our rich legacy and we may not be able to do anything about it. যদি এইটা জানার সাথে সাথেই আমরা তখনই না কোনো অ্যাকশন নিতাম, কাউন্টার চেস করতাম পেটেন্ট অ্যাপ্লিকেশনটার বিরুদ্ধে, তাহলে কিন্তু আমাদের এই রিচ যে লেগাসিটা আছে সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলতাম, সেটা অন্য কান্ট্রির তখন হয়ে যেত, আমাদের যে পুরনো ভারতীয় প্রথা সেটা আর কিন্তু তখন থাকতো না। আমরা তখন সাথে সাথে আমরা এনকাউন্টার করেছিলাম, আমরা যদি সাথে সাথে না এনকাউন্টার করতাম তাহলে কি হতো, এই পেটেন্টটা তখন বিদেশি ওই ইউএস কোম্পানি বা অন্য কোনো কোম্পানি যারা চেষ্টা করছিল তারা কিন্তু নিয়ে নিত। তার ফলে কী হতো, ওরাই হতো এই সমস্ত জিনিসগুলো যেন ওরাই বানিয়েছে, ওরাই সব কিছু করেছে, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে বাসমতি রাইসের ঘটনা। এখান থেকে সেরকম কিছু কোয়েশ্চেন আসে বলে তো আমার মনে হয় না, তাও এটা একটা জেনে রাখবে। কিন্তু আগে যে জিনিসগুলো আমরা পড়াশোনা করেছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তো তোমরা চেষ্টা করবে যে সেগুলোকে পড়ার, এটা জাস্ট একটু গল্পের মতো পড়ে রাখবে, ঠিক আছে? তো এইটা থাক আজকে এই পর্যন্তই। বায়োপাইরাসি নিয়ে আমি পরের ভিডিওটায় দেব। ওকে, থ্যাংক ইউ, টাটা।